বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা গত ক্লাসে কিছু টেস্ট নিয়ে কথা বলছিলাম। সেখানে আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল গুলো দেখিয়েছি। আজকে আমরা এই টেস্টগুলো থিওরিটিক্যাল টেস্টগুলো কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমরা একটু দেখব। চলে যাই পরের স্লাইডে। দেখো, কিছু কমন টেস্ট নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। এই টেস্টগুলোর মধ্যে হচ্ছে ডি টেস্ট অথবা জেড টেস্ট, টি টেস্ট, এফ টেস্ট এবং কাই স্কয়ার টেস্ট। এই সবগুলো টেস্ট আমরা আজকে কথা বলবো না। আমরা জেড টেস্ট এবং টি টেস্ট এগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো, এবং সেগুলো সিঙ্গেল মিন, ডাবল মিন এবং পেয়ার টি টেস্ট চেষ্টা করবো আমরা। এবং তোমরা যে কাজগুলো করবে সেটা হচ্ছে প্রত্যেকটা টেস্টেরই কিন্তু ধারাবাহিকতাটা মোটামুটি একই রকম। কোন জায়গাগুলোতে তোমরা একটু চেঞ্জ নিয়ে আসবে ওগুলো একটু ভালো করে খেয়াল করবে। তাহলে দেখো, আমরা যে কাজগুলো করছি, টেস্ট ফর স্পেসিফাইড ভ্যালু অফ এ সিঙ্গেল মিন, একটা সিঙ্গেল মিন বা একটা স্পেসিফাইড ভ্যালু, সেটা টেস্ট করব আমরা। কিভাবে করব সেটা জানবো আজকে। এবং ইকুয়ালিটি অফ টু মিন, দুটো মিনের কি করে আমরা ইকুয়ালিটি টেস্ট করতে হয় সেটা শুধু দেখব। এবং এখানে আরো আছে ইকুয়ালিটি অফ টু মিন ফর পেয়ার্ড অবজারভেশন। যদি আমাদের অবজারভেশনটা পেয়ার্ড হয় তাহলে আমরা এটাকে কিভাবে টেস্ট করব, এবং সেভারেল মিন দেখি আমরা আজকে কতটুকু করতে পারি। তো আমরা দেখি, প্রথমে যাই আমরা স্পেসিফাইড ভ্যালু নিয়ে আমরা টেস্ট করব, অথবা এটাকে তুমি সিঙ্গেল মিনের একটা স্পেসিফাইড ভ্যালু টেস্ট করবে। ঠিক আছে, টেস্ট ফর স্পেসিফাইড ভ্যালু অফ এ সিঙ্গেল মিন। তাহলে এই ক্ষেত্রে আমরা দুটো কেস পাই। একটা আমরা কেস 1 হিসেবে ট্রিট করছি, একটা সেটা হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার ইজ নোন অর এস্টিমেটেড ফ্রম এ লার্জ স্যাম্পল। তাহলে পপুলেশন ভ্যারিয়েন্সটা হয় আমার জানা থাকবে, অথবা এটা আমরা এস্টিমেট করব বড় একটা স্যাম্পল থেকে। অর্থাৎ দ্যাট মিনস স্যাম্পল সাইজটা লার্জ হবে, এবং লার্জটা কতটুকু, n গ্রেটার দেন যদি 30 গ্রেটার দেন ইকুয়াল টু যদি 30 হয় সেটাকে আমরা লার্জ স্যাম্পল হিসেবে বলতে পারি। তাহলে আমাদের কিছু অ্যাজাম্পশন এখানে আসবে। সেই অ্যাজাম্পশন গুলো কি কি, যে এই অ্যাজাম্পশনটা প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার আসবে। যদি আমরা টেস্ট করতে চাই তাহলে প্রতিটা টেস্টের ক্ষেত্রে আমার স্যাম্পলটা কালেকশন করতে হবে র্যান্ডম স্যাম্পল। তাহলে আমাদের প্রথমটা হবে কি, এ র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n ইজ ড্রন ফ্রম এ নরমাল ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের এই শর্তটা কিন্তু দেখবা যে সিঙ্গেল মিনের এটার ক্ষেত্রেও থাকবে, এটার ক্ষেত্রেও থাকবে, এগুলোর ক্ষেত্রেও থাকবে। অর্থাৎ স্যাম্পলটা কি করে কালেক্ট করতে হবে, র্যান্ডম স্যাম্পল নিতে হবে। সেকেন্ডলি দেখো, পপুলেশন ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার ইজ নোন অর এস্টিমেটেড ফ্রম এ লার্জ স্যাম্পল। এটা আমাদের কন্ডিশনের মধ্যেই আছে যে আমরা কি কাজ করছি। তাহলে আমাদের দ্বিতীয় শর্তটা হচ্ছে, অ্যাজাম্পশনটা হচ্ছে, অনুমিত শর্ত যেটা, সেটা হচ্ছে সিগমা স্কয়ারটা আমার জানা থাকবে, অথবা আমি একটা লার্জ স্যাম্পল থেকে এটা এস্টিমেট করব। এবং লার্জ বলতে আমরা কি বোঝাচ্ছি, n গ্রেটার দেন ইকুয়াল টু 30। আসো এখন আমাদের এই দুটো শর্তের এগেইনস্টে, এই দুটো অ্যাজাম্পশনের এগেইনস্টে আমাদের নাল হাইপোথিসিসটা হবে কি, h নট মিউ ইজ ইকুয়াল টু মিউ নট। এটা কি জন্য, এটা হচ্ছে ফর স্পেসিফাইড ভ্যালু। এই মিউ নটকে আমরা একটা স্পেসিফিক ভ্যালু কনসিডার করছি। যেমন ধরো, তোমাদের যদি বলা হয় যে থার্ড ইয়ারের ছাত্রদের ডেইলি এক্সপেন্ডিচার কত, দ্যাট মিনস অ্যাভারেজ এক্সপেন্ডিচার কত। আমরা যদি কল্পনা করে নেই, হাইপোথিসিস ধরে নেই যে থার্ড ইয়ারের ছাত্রদের ডেইলি এক্সপেন্ডিচার 70 টাকা, তাহলে এখানে মিউ নটের জায়গায় বসবে কত, 70 টাকা। h1 এ মিউ 1 নট মিউ নট ইজ ইকুয়াল টু মিউ নট, দ্যাট মিনস মিউ নট ইজ ইকুয়াল টু 70। এরপরে আসবে কি, টেস্ট স্ট্যাটিস্টিক। তাহলে টেস্ট স্ট্যাটিস্টিকটা কিভাবে আমরা পাবো, আমাদের দুটো কন্ডিশন, এই যে দুটো কন্ডিশন, একটা হচ্ছে কি আমার স্যাম্পল সাইজটা কিরকম, এখান থেকে দেখবা স্যাম্পল সাইজটা আমার
লার্জ নাকি স্মল, এবং সিগমা স্কয়ার নোন নাকি আননোন। যেহেতু আমরা আগেও বলেছি যে টেস্টের যে কন্ডিশনটা, সিগমা স্কয়ার নোন হোক বা আননোন হোক, স্যাম্পল সাইজ যদি লার্জ হয় তাহলেও আমাদের এটা কি হবে, জেড টেস্ট হবে। আবার যদি স্যাম্পল সাইজ ছোট হয়, স্মল হয়, বাট সিগমা স্কয়ারটা নোন হয়, তাহলেও আমাদের কোন টেস্ট হবে, ডি টেস্ট বা জেড টেস্ট হবে। তাহলে আমাদের এই হাইপোথিসিসের জন্য টেস্ট স্ট্যাটিস্টিকটা আমরা কিভাবে লিখব, যে আমার আন্ডার দ্য নাল হাইপোথিসিস অ্যান্ড স্যাম্পল সাইজ উই ক্যান ড্র আওয়ার টেস্ট স্ট্যাটিস্টিক। তাহলে এই দুটোর এগেইনস্টে, এই কন্ডিশন দুটোর এগেইনস্টে আমরা কি করতে পারি, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিককে ডিফাইন করতে পারি। সো ডি ইজ ইকুয়াল টু আমাদের এক্স বার মাইনাস মিউ সিগমা বাই রুট। এটা তোমাদের মনে রাখতে হবে। এখানে এক্স বার মাইনাস মিউ মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন প্যারামিটার অ্যান্ড স্ট্যাটিস্টিক। প্যারামিটার হচ্ছে আমাদের মিউ, আর স্ট্যাটিস্টিক হচ্ছে এক্স বার, আর নিচে হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড এরর, অর্থাৎ স্যাম্পল মিনের যেটা স্ট্যান্ডার্ড এরর সেটাই হচ্ছে নিচে। তাহলে এইভাবে আমরা টেস্ট স্ট্যাটিস্টিকটা লিখবো। এবং টেস্ট স্ট্যাটিস্টিক কিন্তু আমার মনে রাখতে হবে যে এই কন্ডিশনের আলোকে আমার টেস্ট হবে ডি টেস্ট অথবা জেড টেস্ট, যেটাই বলি না কেন। এবং সেটা আমরা কিভাবে লিখবো, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আসো কমেন্ট। কমিটির ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা কমিটি ধারাবাহিকভাবে একই রকম আসবে মোটামুটি ভাবে। এই জায়গাগুলো লেখার প্যাটার্ন গুলো একই রকম করে মনে রাখবা তোমরা। সেটা হচ্ছে কি, এইচ নট ইজ রিজেক্টেড ইফ দ্য ক্যালকুলেটেড ভ্যালু অফ মড ডি গ্রেটার দেন ইকুয়াল টু 1.96। তাহলে আমরা এই নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করব কখন, যদি আমাদের এই ক্যালকুলেটেড ভ্যালুটা কার চেয়ে বড় হয়, 1.96 এর চেয়ে এর সমান হয় অথবা তার চেয়ে বড় হয়, তাহলে আমার হাইপোথিসিসটা কি করব, আমি রিজেক্ট করে দেব। দ্যাট মিন্স আমরা ধরেছিলাম যে আমার ক্লাসের ছাত্রদের ডেইলি এক্সপেন্ডিচার হচ্ছে 70 টাকা। তাহলে যদি আমার দেখা যায় যে এই ভ্যালুটা, ধরো আমার এই ক্যালকুলেটেড ভ্যালুটা হচ্ছে 2.3, তাহলে 2.3 অবশ্যই 1.96 এর চেয়ে বড়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, হাইপোথিসিসটা রিজেক্ট করে দিতে পারি। So our hypothesis is rejected. Otherwise, we accept our null hypothesis at 5% level of significance. আর যদি রিজেক্ট না হয়, অর্থাৎ যদি ছোট হয়, তাহলে হাইপোথিসিসটা কি হবে, accepted হবে। This is the normal test of single mean. ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, এটা হচ্ছে সিঙ্গেল মিন বা স্পেসিফাইড মিন টেস্ট যদি আমরা বলি। এবং শর্তটা কি, যদি আমরা কখন আমরা ডি টেস্টে যাব বা জেড টেস্টে যাব, যদি আমার স্যাম্পল সাইজটা লার্জ হয় অথবা সিগমা স্কয়ারটা নোন হয়। এই দুটোর যে কোনো একটা যদি হয়, তাহলে আমার টেস্ট স্ট্যাটিস্টিক হবে ডি। আর মড টি যদি 5% লেভেল অফ সিগনিফিকেন্স এর ক্ষেত্রে 1.96 এর চেয়ে বড় হয় অথবা তার সমান হয়, তাহলে আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করি। এরপরে দেখো সেকেন্ড কেসটা, কেস বি। যদি আমার পপুলেশন ভ্যারিয়েন্স সিগমা স্কয়ারটা আননোন হুইচ ইজ এস্টিমেটেড ফ্রম এ স্মল স্যাম্পল। যদি আমার, দেখো একটু আগে আমরা যেটা করেছিলাম, সিগমা স্কয়ারটা কি ছিল, নোন ছিল, অথবা ওটা কোনো বড় স্যাম্পল থেকে এস্টিমেট করা হয়েছিল। আর এটার ক্ষেত্রে দুটোই তার উল্টো, অর্থাৎ সিগমা স্কয়ারটা আননোন অ্যান্ড হুইচ ইজ এস্টিমেটেড ফ্রম এ স্মল স্যাম্পল। এটা আননোন বলে আমাকে এটা কি করতে হচ্ছে, এটা এস্টিমেট করতে হচ্ছে কোত্থেকে, একটা ছোট স্যাম্পল থেকে আমাকে এটা এস্টিমেট করতে। আর এই ক্ষেত্রেও তোমার দেখো দুটো অ্যাজাম্পশন, একটা হচ্ছে এই অ্যাজাম্পশনটা, প্রথম অ্যাজাম্পশন আগের মতো করেই, এ র্যান্ডম স্যাম্পল অফ সাইজ এন ড্রন ফ্রম এ নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা স্যাম্পলটা ড্র করব। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে, অ্যাজাম্পশনটা হচ্ছে পপুলেশন ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার ইজ আননোন হুইচ ইজ এস্টিমেটেড ফ্রম এ স্মল স্যাম্পল। তাহলে এই সেকেন্ড অ্যাজাম্পশনটা আমাদের মাথায় রাখতে হবে, যে এর উপর বেসিস করেই কিন্তু আমি টেস্ট স্ট্যাটিস্টিকটাকে নির্ধারণ করব। এরপরে আসো আমাদের যে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস, আগের মতো করেই, যেহেতু এটা স্পেসিফাইড মিন, সো এখানে আমরা এই স্পেসিফাইড মিনের যে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস একটু আগে আমরা স্লাইডে যেটা দেখিয়েছিলাম সেটাই বসবে।
দেন আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক। তাহলে টেস্ট স্ট্যাটিস্টিক আমরা বলেছি টি টেস্টের জন্য দুটো শর্ত। একটা হচ্ছে সিগমা স্কয়ার আননোন হবে, অথবা এটা ছোট কোনো আননোন হবে এবং স্যাম্পল সাইজটা ছোট হবে। তাহলে এই দুটো শর্ত যেহেতু আমার এখানে বহাল আছে, so our test statistic will be t, and t is equal to x bar minus mu by s by root n। এখানে s কেন? কারণ হচ্ছে সিগমা স্কয়ার আমার আননোন, এটা আমি এস্টিমেট করছি কোন একটা ছোট স্যাম্পল থেকে। তো এখানে কি হবে? এস হবে, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা। এবং এখানে তোমরা একটু মনে রাখবা যে এটা কি করবে, টি ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ n মাইনাস ওয়ান ডিগ্রিজ অফ ফ্রিডম। জেডটা কিন্তু বা নর্মাল টেস্টে এটা লার্জ স্যাম্পল টেস্ট, ওটাকে আমরা লার্জ স্যাম্পল টেস্ট বলে থাকি। তো সেই ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম প্রয়োজন হয় না। যেহেতু এটা স্মল স্যাম্পল টেস্ট, এটার ক্ষেত্রে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম আসবে। আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে আগেও কথা বলেছি, ডেফিনিশনে বলেছি, যেহেতু এটার স্যাম্পল সাইজ হচ্ছে n, তাই এটার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে কত? n মাইনাস ওয়ান। এখানে এস স্কোয়ার এস আমাদের বের করতে হবে। তো সেই কারণে আমরা এস স্কোয়ার গুলো জানি যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে একটা আনবায়াস এস্টিমেট কার সিগমা স্কোয়ার। তো এস স্কোয়ারকে আমরা এভাবে ডিফাইন করে দেব। দেন কমেন্টে দেখো আগের মতো করেই একই অ্যাজ ইউজুয়াল কমেন্ট, h naught is rejected if calculated value of mod t is greater than is equal to t 5% with degrees of freedom n minus 1। তাহলে এখানে আগেরটা আমরা মড ডি লিখেছিলাম, এখন শুধু হবে কি মড টি। আর আগের ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল না, একটা ভ্যালু ছিল, সেটা হচ্ছে 1.96। 5% জেড এর মানটা আসলে আমাদের মোটামুটি মনেই রাখি আমরা। জেড এর 5% এর ভ্যালু, 1% এর ভ্যালু আমাদের বের করে নেওয়াটা একটু টেবিল থেকে খুঁজে বের করতে হয়, যার কারণে ওই দুটো মান আমাদের সব একদম মনেই রাখতে হয়। আর এই ক্ষেত্রে টি টেস্টের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম ক্ষেত্রে এটা টেবিল ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এন এর মান যদি তোমার 12 হয়, তাহলে একটা মান হবে। এন এর মান যদি 13 হয়, তাহলে আরেকটা মান হবে। এন এর মান যদি 10 হয়, তাহলে আরেকটা মান হবে। তাহলে এই ক্ষেত্রে এই কারণে টি এর কোনো স্পেসিফিক ভ্যালু এখানে দেয়া নাই, এটা আমরা টেবিল থেকে বের করে নিব। শুধু মনে রাখবো যে মড টি যদি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু টেবিল ভ্যালু হয়, তাহলে আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করব, আদারওয়াইজ উই অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। তাহলে এটা দেখলাম আমরা হচ্ছে কি টি টেস্ট। এবং টি টেস্টের কন্ডিশন কি ছিল? টি টেস্টের দুটো কন্ডিশন, একটা হচ্ছে সিগমা স্কয়ার আননোন হবে এবং এটার স্যাম্পল সাইজটা n লেস দেন 30 হবে। তো আওয়ার টেস্ট স্ট্যাটিস্টিক উইল বি টি। আর কমেন্ট কিন্তু একই রকম, শুধু ডিগ্রিজ অফ ফ্রিডমটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা যাই দুটো মিনের ক্ষেত্রে। একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সিঙ্গেল মিন। একটা মিন যদি আমার হয়, তাহলে আমার কিভাবে আমি টেস্টটা করব। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ টু মিন। দুটো মিন টেস্ট আমরা কিভাবে করি সেটা দেখব। তো যেহেতু দুটো মিন, সেহেতু আমার পপুলেশনটাও মনে রাখতে হবে যে দুটো পপুলেশন। তো পপুলেশন ভ্যারিয়েন্স সিগমা 1 স্কয়ার এন্ড সিগমা 2 স্কয়ার আর known or estimated from large sample। আগে আমরা যেটা বলেছিলাম, এখানে একটা সিগমা স্কয়ার ছিল, আর এখানে আমাদের যেহেতু দুটো পপুলেশন থেকে দুটো মিন আসবে, এই দুটো মিন ইকুয়াল কিনা আমরা জানতে চাই বা টেস্ট করে দেখতে চাই। তো সেই কারণে আমাদের এই কেসও দুটো হবে। একটা হচ্ছে একটু আগে যে আমরা করেছি সিগমা স্কয়ার নোন, আরেকটা অথবা কোনো বড় লার্জ স্যাম্পল থেকে সেটা এস্টিমেট করা। আরেকটা হচ্ছে সিগমা স্কয়ার আননোন এবং সেটা স্মল স্যাম্পল থেকে এস্টিমেট করা। তো আমরা কেস 1 এ যাই। কেস 1 এ হচ্ছে সিগমা 1 স্কয়ার এবং সিগমা 2 স্কয়ার দুটোই হচ্ছে নোন, অথবা আমরা বড় কোনো স্যাম্পল থেকে সেটা এস্টিমেট করে নিচ্ছি। আর অ্যাজাম্পশন গুলো দেখো, যেহেতু এটা দুটো পপুলেশন নিয়ে আমরা কথা বলছি, তাই আমরা এখানে বলবো two random sample of size n1 and n2 are drawn from two normal distribution। দুটো নরমাল ডিস্ট্রিবিউশন থেকে দুটো স্যাম্পলকে আমরা ড্র করেছি। মনে করো ফার্স্ট ইয়ারের ছাত্রদের বা সেকেন্ড ইয়ার ছাত্রদের এভারেজ হাইট আর থার্ড ইয়ার ছাত্রদের এভারেজ হাইট সমান কিনা দেখতে চাই। তাহলে আমার দুটো পপুলেশন,
দুটো পপুলেশন থেকে আমরা দুটো স্যাম্পল নিলাম এবং এই দুটো স্যাম্পল আমরা র্যান্ডমলি নিয়েছি, সেটা আমাদের প্রথমে বলতে হবে। সেকেন্ডলি আমরা বলবো যে দুটো স্যাম্পলই ইন্ডিপেন্ডেন্ট, এটা কিন্তু দুটো স্যাম্পল আমাদের দুটো পপুলেশনই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই আমার দুটো স্যাম্পলও কি হবে, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল হবে। এবং থার্ডলি হচ্ছে যে পপুলেশন ভ্যারিয়েন্স সিগমা 1 স্কয়ার এবং সিগমা 2 স্কয়ার আর নোন অর এস্টিমেটেড ফ্রম এ লার্জ স্যাম্পল। এটা আমাদের এই শর্তটাই আমরা এখানে বলবো। তারপরে আসো নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিসের ক্ষেত্রে দেখো আগে আমরা ধরেছিলাম মিউ ইজ ইকুয়াল টু মিউ নট, দ্যাট মিন্স একটা স্পেসিফিক ভ্যালু ছিল। আর এখানে আমরা আসলে জানতে চাইছি যে দুটো পপুলেশন মিন ইকুয়াল কিনা। তো এখানে কিন্তু আমার কোনো স্পেসিফিক ভ্যালু থাকবে না। তাহলে আমাদের কি করে রাখতে হবে মনে, আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে যখন সিঙ্গেল মিন হবে বা স্পেসিফাইড ভ্যালু হবে তখনই শুধু আমরা মিউ ইজ ইকুয়াল টু মিউ নট অথবা একটা স্পেসিফিক ভ্যালু বসাবো। আদারওয়াইজ আমাদের কিন্তু এই দুটো মিনের ক্ষেত্রে মিউ ওয়ান ইজ ইকুয়াল টু মিউ টু লিখবো। যদি মিউ তিনটা মিন হয় তাহলে আমরা লিখতাম মিউ ওয়ান ইজ ইকুয়াল টু মিউ টু ইজ ইকুয়াল টু মিউ থ্রি। তো এই দুটোর ক্ষেত্রে আমরা লিখলাম মিউ ওয়ান ইজ ইকুয়াল টু মিউ টু, অল্টারনেটিভ অবভিয়াসলি মিউ ওয়ান নট ইজ ইকুয়াল টু মিউ টু। এখন ঠিক আগের মতোই পরের ধাপে এসে আমরা এটা স্টেপগুলো যখন আলোচনা করেছি তখন আমরা বলেছি কিভাবে একটার পর একটা আমরা আসলে টেস্টের ক্ষেত্রে ধাপগুলোতে আসবো। তো এই ধাপে আমাদের হচ্ছে কি টেস্ট স্ট্যাটিস্টিকটা ডিফাইন করবো আমরা। তো যেহেতু আমার স্যাম্পলটা কিরকম সিগমা 1 স্কয়ার এবং সিগমা 2 স্কয়ার নোন, অথবা আমি বড় কোনো স্যাম্পল থেকে এটা এস্টিমেট করেছি, তাহলে চোখ বন্ধ করে আমার কি হবে, টেস্ট স্ট্যাটিস্টিক হবে ডি। এবং ডি ইজ ইকুয়াল টু হবে কি x1 বার মাইনাস x2 বার ডিভাইডেড বাই হচ্ছে সিগমা 1 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস সিগমা 2 স্কয়ার ডিভাইডেড বাই n2 follows a normal distribution, standard normal distribution with mean 0 and variance 1। তাহলে এখানে তোমার যেহেতু কোনো স্পেসিফিক ভ্যালু প্যারামিটারের আমাদের নেই, দেয়া থাকার কথা না, দেবেও না, সুতরাং এখানে আমার শুধু দুটো স্যাম্পল মিনের ডিফারেন্স হবে। আর এখানে হবে ওই স্যাম্পল মিনের কি হবে, স্ট্যান্ডার্ড এররটা। তাহলে আমরা এখানে লিখবো x1 বার মাইনাস x2 বার, নিচে হচ্ছে সিগমা 1 স্কয়ার ডিভাইডেড বাই n1 এবং সিগমা 2 স্কয়ার ডিভাইডেড বাই n2। এখানে তোমরা একটু খেয়াল করবে যে যদি আমার এমন হয় যে সিগমা 1 স্কয়ার সিগমা 2 স্কয়ার নোন না, আননোন, কিন্তু এটা বড় স্যাম্পল থেকে নেওয়া হয়েছে, তাহলে আমরা তখন সেই ক্ষেত্রে এই সিগমা 1 স্কয়ারের জায়গায় s1 স্কয়ার লিখবো, এটা s2 স্কয়ার লিখবো, কিন্তু আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক ডি ঠিকই থাকবে। আর হাইপোথিসিসের কমেন্টটা টেস্টের এই টেস্ট অফ হাইপোথিসিসের কমেন্টটা হচ্ছে আগের মতোই হবে। একটু আগে আমরা যে সিঙ্গেল মিনের ক্ষেত্রে করেছিলাম সে অ্যাজ ইউজুয়াল কমেন্ট দেখো, h not is rejected if the calculated value of mod d greater than is equal to 1.96, otherwise it is accepted at 5% level of significance। তার মানে হচ্ছে যদি আমার এই মড ডি এর ভ্যালুটা 1.96 এর চেয়ে বড় হয় অথবা তার সমান হয় তাহলে হাইপোথিসিসটা কি করব, বাতিল করে দেব। দ্যাট মিন্স দুটো পপুলেশনের মিন সমান না, আদারওয়াইজ ইট ইজ অ্যাকসেপ্টেড। এরপরে যাই আমরা ঠিক তার পরের উল্টোটা। এই ক্ষেত্রে কেসটা কিরকম, যে পপুলেশন ভ্যারিয়েন্স সিগমা 1 স্কয়ার এবং সিগমা 2 স্কয়ার আর আননোন, যদি আমাদের আননোন থাকে বাট ইকুয়াল, আমরা যদি ইকুয়াল ধরে নিই, আমাদের অজানা কিন্তু সেটা আমরা কি করছি, ইকুয়াল ধরে নিচ্ছি, হুইচ আর এস্টিমেটেড ফ্রম স্মল স্যাম্পল, সেটা আমরা কি করছি একটা স্মল স্যাম্পল থেকে এস্টিমেট করে নিচ্ছি এবং সেটাকে আমরা ধরে নিয়েছি ইকুয়াল। ঠিক আছে, তাহলে এখন দেখো যে এই অ্যাজাম্পশনটা আগের মতো করি, শুধু ডিফারেন্সটা কোথায়, সেটা হচ্ছে ডিফারেন্স নাই এখানে, আগেরটার মতো হুবহু টু র্যান্ডম স্যাম্পল অফ সাইজ n1 and n2 are drawn from two normal distribution, two samples are independent, এটাও আগের মতো, শুধু এই থার্ড ক্লজে এসে আমাদের একটু চেঞ্জ আসবে। কি সেটা, যে শুধু তোমরা বলবা যে পপুলেশন ভ্যারিয়েন্স সিগমা 1 স্কয়ার এন্ড সিগমা 2 স্কয়ার আর আননোন বাট ইকুয়াল হুইচ আর এস্টিমেটেড ফ্রম স্মল স্যাম্পল। আমাদের যে কেস 2 আছে সেই কেস 2 এর শর্তটা এখানে বসবে। আর নাল হাইপোথিসিসটাও তোমার অ্যাজ ইউজুয়াল আগের মতো যেটা লিখেছি আমরা, সেই আগের স্লাইডে আমরা যেটা লিখেছি সেটাই হবে। এরপরে আসো টেস্ট স্ট্যাটিস্টিক। তাহলে টেস্ট স্ট্যাটিস্টিক চেঞ্জ হয়ে যাবে, কারণ আমাদের শর্ত হচ্ছে কি, যেহেতু আমাদের পপুলেশন ভ্যারিয়েন্সটা আননোন
এবং সেটা স্মল স্যাম্পল থেকে নেয়া, so our test statistic will be t, and t is equal to x bar minus x1 bar minus x2 bar in divided by হচ্ছে s into root over 1 by n1 plus 1 by n2, which for t distribution with degrees of freedom n1 plus n2 minus 2. যেহেতু এটা দুটো স্যাম্পল দুটো পপুলেশন থেকে নেওয়া, সেই কারণে আমরা কি করেছি, এটাকে এর ডিগ্রিজ অফ ফ্রিডমটা কিভাবে আসছে, যে আমরা প্রথম স্যাম্পলের জন্য আমার n1 - 1, দ্বিতীয় স্যাম্পলের জন্য n2 - 1, তাহলে দুটো মিলে আমার যোগ করলে কত হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, n1 + n2 - 2, এই দুটো যোগ করে আমরা পেয়ে যাই। তো এই কারণে এই টু মিন টেস্টের ক্ষেত্রে, ইকুয়ালিটি অফ টু মিন টেস্টের ক্ষেত্রে কি এর ডিগ্রিজ অফ ফ্রিডম হবে n1 + n2 - 2। এখন আসো যে এই যে আমরা এস লিখেছি, এসটা কিন্তু আমাদের কিন্তু দুটো পপুলেশন, তাই না? সিগমা ওয়ান স্কোয়ারের মানে অর্থাৎ একটা হচ্ছে আমার একটা স্যাম্পল আমরা পাবো হচ্ছে সিগমা ওয়ান স্কোয়ারের থেকে আমরা এস ওয়ান স্কোয়ার পাবো, এখান থেকে পাবো না, মানে এই পপুলেশন থেকে পাবো, প্রথম পপুলেশন থেকে একটা এস ওয়ান স্কোয়ার পাবো, পপুলেশন না সরি স্যাম্পল থেকে, কারণ পপুলেশনটা আসলে আমরা আননোন ধরে নিয়েছি, পপুলেশন ভ্যারিয়েন্সটা আননোন ধরেছি। তো আমরা স্মল স্যাম্পল থেকে আমরা এটাকে এস্টিমেট করছি। তো এই প্রথম স্যাম্পলের জন্য আমরা একটা এস ওয়ান স্কোয়ার পাবো এবং দ্বিতীয় স্যাম্পলের জন্য আমরা আরেকটা এস টু স্কোয়ার পাবো। তো আমরা এই দুটো মিলে একটা কম্বাইন্ড এস্টিমেটর বের করতে পারি, যেটাকে আমরা বলছি এস স্কোয়ার। তো এস স্কোয়ার হচ্ছে কি, দেখো সাম অফ স্কোয়ার অফ ফার্স্ট স্যাম্পল প্লাস সাম অফ স্কোয়ার অফ সেকেন্ড স্যাম্পল ডিভাইডেড বাই ইটস ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এই সাম অফ স্কোয়ারটাকে আমরা আসলে কাকে বলি, আমরা যদি ধরো এস ওয়ান স্কোয়ার বলি, তাহলে এইটা কি, এইটা হলো আমাদের সাম অফ স্কোয়ার, তাই না? তাহলে এখন দেখো যে এইটাকে আমরা চেঞ্জ করে এইভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে কি এস ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এস ওয়ান স্কোয়ার ইন্টু এন ওয়ান মাইনাস ওয়ান, এস ওয়ান স্কোয়ার ইন্টু এন ওয়ান মাইনাস ওয়ান প্লাস সেকেন্ড স্যাম্পলের জন্য আমাদের একইভাবে এন মাইনাস এন টু মাইনাস ওয়ান ইন্টু এস টু স্কোয়ার। আমরা যদি এখানে এস টু স্কোয়ার বসাই, এখানে যদি আমাদের এক্স ওয়ান বার, এখানে এক্স ওয়ান, এটা এক্স ওয়ান বার, এটা এন টু, এটা এস টু, তাহলে আমাদের কি আসতেছে, সেকেন্ড স্যাম্পলের সাম অফ স্কোয়ারের জন্য আমার আসছে হচ্ছে এস টু স্কোয়ার ইন্টু এন টু মাইনাস ওয়ান। তাহলে এইভাবে আমরা এখানে কিন্তু এইটা পেয়ে যাই, which is an unbiased estimate of common variance sigma square। তাহলে এই কমন পুল এস্টিমেটর যেটা আমরা বলছি, বা কমন ভ্যারিয়েন্সও বলতে পারি, তাহলে এইটা সিগমা স্কোয়ারের আনবায়াসড এস্টিমেট। This is generally called as pooled estimate or combined estimate of common variance sigma square। এটাকে আমরা কম্বাইন্ড ভ্যারিয়েন্সও বলতে পারি অথবা পুলড এস্টিমেটও বলতে পারি। কমেন্টে আসো যে এই প্রথম ইয়েটা লাইনটা আগের মতো করেই, অর্থাৎ সিঙ্গেল মিনের ক্ষেত্রে যেটা করেছো সেই একই রকম করেই, শুধু ডিগ্রিজ অফ ফ্রিডমটা চেঞ্জ হবে। দেখো এইচ নট ইজ রিজেক্টেড if the calculated value of mod t greater than is equal to t 5% with n1 plus n2 minus 2 degrees of freedom, otherwise it is accepted at 5% level of significance। তাহলে আমরা এটা ঠিক আগের মতো করেই বলতে পারি যে যদি আমার এখানে টি এর ক্যালকুলেটেড ভ্যালুটা কি হয়, টি এর যে টেবিল ভ্যালু, সেই টেবিল ভ্যালুর চেয়ে বড় হয়, তাহলে আমার হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যাবে। নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাওয়া মানেই হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু হয়ে যাবে। নাল হাইপোথিসিস বাতিল হলে আমরা কি করব, অল্টারনেটিভকে গ্রহণ করব। দ্যাট মিন্স যদি আমরা বলে থাকি দুটো ক্লাসের ছাত্রদের এভারেজ এক্সপেন্ডিচার ইকুয়াল ধরে নেই, আর এটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আমরা বলবো দুটো ক্লাসের ছাত্রদের এভারেজ এক্সপেন্ডিচার ইকুয়াল না। এটা গেল ডাবল মিন বা ইকুয়ালিটি অফ টু মিন, এবং সেটা টি টেস্টের ক্ষেত্রে। এরপরে আসো যে আমরা এই একটু আগে যে দুটো কেস দেখিয়েছি সেটা কিন্তু ডাবল মিন ছিল, দুটো পপুলেশন ছিল এবং দুটো পপুলেশন ইন্ডিপেন্ডেন্ট ছিল। আর আমরা এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে দুটো মিন, টু মিন, বাট এগুলো কি থেকে নেওয়া, পেয়ার অবজারভেশন থেকে নেওয়া। পেয়ার অবজারভেশন বলতে কি আমরা বুঝি,
যে একই অবজারভেশনের আগের অবস্থা এবং তার পরের অবস্থা। যেমন ধরো তোমরা পাশ করার পরে একটা অফিসে জয়েন করলে, সেখান থেকে তোমাদেরকে ট্রেনিং এ পাঠানো হলো। তাহলে ট্রেনিং এ করতে গেলেই দেখা যাবে যে ট্রেনিংটা তোমাদের ইফেক্টিভ কিনা সেটা যাচাই করার জন্য আমরা আমরা কিন্তু এই সেক্ষেত্রে কিন্তু এই পিআরটি টেস্টটা ইউজ করা হয়। তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা করা হয়, ধরো তোমাদের 10 জন পার্টিসিপেন্ট আছে, তাহলে 10 জন পার্টিসিপেন্টের প্রথম দিনই একটা পরীক্ষা নিয়ে নেওয়া হবে উইথ ট্রেনিং এর শুরুর আগে। তাহলে প্রথম পরীক্ষার যে রেজাল্ট এবং ট্রেনিং শুরুর পরে আরেকটা পরীক্ষা নেওয়া হবে শেষ করার পরে, ট্রেনিং শেষের পরে সেই পরীক্ষার রেজাল্ট। এই দুটো রেজাল্টের যে ডিফারেন্সটা তোমরা পাবে, সেই ডিফারেন্সটা এখান থেকে আমরা দেখে বলবো যে এই টেস্টটা ইফেক্টিভ কিনা। তার মানে হচ্ছে ট্রেনিংটা মাঝখানে একটা ইন্টারভেনশন হিসেবে কাজ করছে। ট্রেনিং এর আগের অবস্থা এবং পরের অবস্থা, এই দুটো অবস্থার মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা যাচাই করে দেখব। আমরা এখানে দেখি যেটা, যে আমরা ধরে নেই যে ট্রেনিংটা কোনো কাজেই আসে না, দ্যাট মিনস ট্রেনিং ইজ নট ইফেক্টিভ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি কি, যে আগের মান অর্থাৎ μ1 ইজ ইকুয়াল টু μ2। ট্রেনিং এর আগে আমি যদি 20 পেয়ে থাকি, 20 পেয়ে থাকি, ট্রেনিং এর পরেও আমি এভারেজে 20 পেয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমার ট্রেনিং কোনো ইফেক্টিভনেসই আমার মধ্যে কাজ করে না, অর্থাৎ এটা ইফেক্টিভ না, ফলপ্রসূ না ট্রেনিংটা। তো সেটা আমরা এই ট্রেনিংটা ইফেক্টিভ কিনা আমরা এই টেস্টের মাধ্যমে যাচাই করে দেখতে পারি। তো সেই ক্ষেত্রে দেখো যে আমরা ধরে নেই μ1 ইজ ইকুয়াল টু μ2, এর পরেরটাতে আমরা এখানে μd লিখেছি। μd মানে হচ্ছে μ1 মাইনাস μ2 ইজ ইকুয়াল টু μd। তো μd ইজ ইকুয়াল টু 0, μd 0 মানেই হচ্ছে কি μ1 ইজ ইকুয়াল টু μ2। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এইখানে আগেরটাতে আমরা সরাসরি μ1 সমান μ2 ধরেছি, এখানে কিন্তু বেসিক্যালি আমরা কাজ করব μd দিয়ে। μd ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের মূল হাইপোথিসিস। আর অল্টারনেটিভে আমরা ধরবো μd নট ইজ ইকুয়াল টু 0। আর এই টেস্টটা শুধুমাত্র টি টেস্টের মাধ্যমেই করা হয়, যার কারণে এটার নাম পেয়ার টি টেস্টও বলা হয়, এটাকে পেয়ার টি টেস্ট হিসেবেও ধরে নেওয়া হয়। তো এখানে টেস্ট স্ট্যাটিস্টিক টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি বার, এখানে -0 নাও দিতে পারো, কারণ হচ্ছে এখানে আমার অবজারভেশন অর্থাৎ μd ইজ ইকুয়াল টু 0 ধরা হয়েছে, সেই কারণে এখানে 0 দেওয়া হয়েছে। তোমাদের যদি 0 নাও দাও তাহলেও কোনো অসুবিধা নেই, অর্থাৎ ডি বার ডিভাইডেড বাই, শুধু যদি এস ডি ডিভাইডেড বাই √n লিখো তাহলেও কোনো প্রবলেম নেই। তো এক্ষেত্রে দেখো হোয়াট ইজ ডি, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই। একটু আগে আমি যে কথাটা বলছিলাম যে ট্রেনিং এর আগের নাম্বার এবং পরের নাম্বার, তাহলে এখানে এক্স আমরা ধরে নিচ্ছি ট্রেনিং এর আগের নাম্বার এবং ওয়াই হচ্ছে ট্রেনিং এর পরের নাম্বার। তো এই দুটো ডিফারেন্সটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ডি। তাহলে এই ডি থেকে আমরা কি পাবো, ডি বার পাবো সাম অফ ডিআই বাই এন। আর এই ডি থেকে আমরা আবার কি পাবো, এস স্কোয়ার ডি, অর্থাৎ ডি এর ভ্যারিয়েন্সটা পাবো। ভ্যারিয়েন্সটা আমরা আগের মতো করে যেভাবে আমরা এক্স এর ক্ষেত্রে বের করেছি সেই একইভাবে ডি এর ক্ষেত্রেও বের করবো, ডিআই মাইনাস ডি বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এখন এখানে আসো, এখানে এন কেন, কারণ এখানে কিন্তু আমরা অবজারভেশনটা দেখেছি পেয়ার অবজারভেশন, অর্থাৎ এন তোমার কিন্তু 10টা স্যাম্পলই আগের অবস্থা এবং পরের অবস্থা, এমন না যে 10টা আমি আগে নিয়েছি পরে 10টা নিয়েছি। 10টা স্যাম্পল, এই 10টা স্যাম্পলেরই দুটো সিচুয়েশন, পূর্বের সিচুয়েশন এবং পরের সিচুয়েশন, যার কারণে এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কিন্তু n-1ই হবে। তো কমেন্টে আসো, কমেন্টটা কিন্তু আগের মতো করেই h not is rejected if calculated value of mod t greater than is equal to t 5% level with n-1 degrees of freedom, খালি degrees of freedomটা শুধু চেঞ্জ হয়ে যাবে, otherwise we accept at 5% level of significance। তাহলে এইখানে দেখো যে আমরা একটু আগেই যেটা দেখলাম, মোটামুটি ভাবে আমরা 4টা ক্যাটাগরি দেখেছি, স্পেসিফাইড মিনের, সিঙ্গেল মিন, ডি টেস্টের জন্য বা জেড টেস্টের জন্য এবং টি টেস্টের জন্য। তারপরে দেখলাম আমরা ইকুয়ালিটি অফ টু মিন, সেটাও জেড টেস্টের জন্য এবং টি টেস্টের জন্য। এরপরে আমরা দেখলাম ইকুয়ালিটি অফ এরপরে আমরা দেখলাম পেয়ার টি টেস্ট। ঠিক আছে, এরপরে আসো
সেভারেল মিন। আমরা আজকে মিনের পুরোটাই শেষ করে দিব। সেভারেল মিন হচ্ছে যদি আমার মিন দুটোর চেয়ে বেশি হয়ে যায় তখনই সেটাকে আমরা বলি কি সেভারেল মিন। এবং সেভারেল মিনের ক্ষেত্রে আমরা যেই টেস্টটা ইউজ করি সেটা হচ্ছে এফ টেস্ট, এফ ডিস্ট্রিবিউশন থেকে নেওয়া। ঠিক আছে? তাহলে এখানে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে কোন হাইপোথিসিসের জন্য কোন টেস্টটা এবং স্যাম্পল সাইজটা শর্তটা কি আছে সেটা মনে রেখে আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক গুলো কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে অ্যাজাম্পশনটা কি, কে র্যান্ডম স্যাম্পল আর সিলেক্টেড ফ্রম নরমাল ডিস্ট্রিবিউশন। আগেরটার মতো আগে ছিল দেখো দুটো স্যাম্পল, প্রথমে ছিল একটা স্যাম্পল, তারপরে ছিল দুটো স্যাম্পল, এখন আসো কে র্যান্ডম স্যাম্পল। কারণ এখানে আমাদের সেভারেল মিন আছে, তাহলে আমাদের দুইয়ের চেয়ে যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি কে র্যান্ডম স্যাম্পল। ঠিক আছে? অর্থাৎ 3 হলে 3 বলবো, 4 হলে 4 বলবো। দ্যাট মিনস এখানে ইন জেনারেলি আমরা বলছি কে র্যান্ডম স্যাম্পল আর সিলেক্টেড ফ্রম নরমাল ডিস্ট্রিবিউশন। এবং দিস স্যাম্পলস আর ইন্ডিপেন্ডেন্ট, এক্ষেত্রেও সে একই কথা যে স্যাম্পলগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে এবং পপুলেশন ভ্যারিয়েন্স আননোন ইকুয়াল ভ্যারিয়েন্স। পপুলেশন হ্যাভ আননোন ইকুয়াল ভ্যারিয়েন্স, পপুলেশনের যে ভ্যারিয়েন্সটা সেটাকে আমরা ধরে নিচ্ছি কি এটা আননোন এবং সেগুলোর ভ্যারিয়েন্সটা কিরকম ইকুয়াল। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার নাল হাইপোথিসিসটা দেখো যে μ1 = μ2 = μ3 আপ টু μk। আর অল্টারনেটিভে আমরা এভাবেই লিখবো যেহেতু দুটো মিন আমরা টিতে করি তাই মোর দেন 2 এর ক্ষেত্রে আমরা অল্টারনেটিভে লিখবো at least 2 means are not equal অথবা at least 2 means are unequal। ল্যাঙ্গুয়েজে এভাবেই লিখবো অথবা μ1 not equal to μ2 not equal to μ3 up to not equal to μk। তো এটার জন্য টেস্ট স্ট্যাটিস্টিকটা কি হবে, এই টেস্ট স্ট্যাটিস্টিক এফ টেস্ট স্ট্যাটিস্টিক। এফ ইজ ইকুয়াল টু কি বিটুইন সাম অফ স্কয়ার ডিভাইডেড বাই তার ডিগ্রিজ অফ ফ্রিডম। হ্যাঁ, এখানে বিটুইন সাম স্কয়ার ডিভাইডেড বাই কে মাইনাস 1 এন্ড উইদিন সাম স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস কে। তো এই এফ টেস্টের ক্ষেত্রে অথবা আমরা এই দেখো যদি আমরা এইভাবেও লিখি বিটুইন মিন সাম অফ স্কয়ার, এই বিটুইন সাম অফ স্কয়ার ডিভাইডেড বাই কে ডিগ্রি কে মাইনাস 1 এই পুরোটাকে আমরা বলি মিন সাম অফ স্কয়ার। তো বিটুইন মিন সাম অফ স্কয়ার বলতে পারি আর এই পুরোটাকে আমরা বলতে পারি উইদিন মিন সাম অফ স্কয়ার। ঠিক আছে? তো ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে যখন ভাগ করি সেটাকে আমরা বলছি আসলে মিন সাম অফ স্কয়ার। এটাকে তার ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ করছি বলে এটাকে বলছি উইদিন মিন সাম অফ স্কয়ার। তো হুইচ ফলোজ এফ ডিস্ট্রিবিউশন, এখানে আমরা এগুলো এক্সপ্লেইন করে দিয়েছি। এমএস মিনস হচ্ছে মিন সাম স্কয়ার। আর এখন আসো যে এখানে দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডম একসাথে কাজ করছে। এর আগে কিন্তু আমরা দেখেছি টি টেস্টের ক্ষেত্রে একটাই ডিগ্রিজ অফ ফ্রিডম থাকতো। তো এই ক্ষেত্রে দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম, কারণ এখানে আমাদের দেখো যে এই নিচে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, এখানে আরেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। তো এইটাতে ডিগ্রিজ অফ ফ্রিডম তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে কে মাইনাস 1 আর একটা হচ্ছে এন মাইনাস কে। আর এখানে আমরা যে বের করব এই বিটুইন সাম অফ স্কয়ার এবং উইদিন সাম স্কয়ার, এটা আমরা বের করার জন্য যে ফর্মুলাগুলো সেগুলো আমরা এখানে লিখেছি। তো এটা যেটা করতে হবে যে আমরা বিটুইন সাম স্কয়ার যেটা আগে বের করব, বিটুইন সাম স্কয়ারটা হচ্ছে কি সাম অফ টিআই স্কয়ার ডিভাইডেড বাই এন আই মাইনাস জি স্কয়ার বাই এন। এটা আসলে আমরা যখন প্র্যাকটিক্যালি এক্সাম্পল নিয়ে কাজ করব তখন এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের। এই জি মানে হচ্ছে আমাদের গ্র্যান্ড টোটাল আর টিআই টিআই মানে হচ্ছে আমাদের এখানে ট্রিটমেন্ট। তোমাদের এটা ডিজাইনে তোমরা পড়েছো, হ্যাঁ ডিজাইনে তোমরা পড়েছো। টিআই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মিনস হচ্ছে এখানে যদি আমরা এই যে সেভারেল মিন না, এখানে আমরা যদি দেখি যে তিনটা সারের সমান উৎপাদন দেয় কিনা জানতে চাই, সার বা বীজ যেটাই ধরো না কেন, ধরো বীজ ধরলাম আমরা এ বি বীজ এ বি সি, তাহলে আমরা জানতে চাই কি এই তিনটা বীজের উৎপাদন ক্ষমতা সমান কিনা। তাহলে এই তিনটা বীজকে আমরা ধরছি কি একটা হচ্ছে টি1 এ x1 x2 x3 আর এই টি1 হচ্ছে x1 এর যে যোগফলটা হবে অর্থাৎ যে প্রোডাকশন গুলো হবে সেগুলোর যোগফল। এখান থেকে আমরা কিন্তু ট্রিটমেন্ট সাম স্কয়ার গুলো যেগুলো সেগুলো আমরা এখান থেকে আমরা এটা আসলে যখন একটা এক্সাম্পল নিয়ে কাজ করব তখন একদম ডিটেইলসে দেখাবো। তো এখানে আমরা মনে রাখবো বিটুইন সাম স্কয়ার হচ্ছে সাম অফ টি আই স্কয়ার ডিভাইডেড বাই
এন আই, এখানে টিআই হচ্ছে ট্রিটমেন্ট সাম স্কয়ার মাইনাস জি স্কয়ার বাই এন। জি হচ্ছে আমাদের গ্র্যান্ড টোটাল অর্থাৎ যতগুলো অবজারভেশন আছে সবগুলোর যোগফল, আর এটা তো স্কয়ার আছে। এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন, আমাদের কতগুলো অবজারভেশন থাকবে সেটা। আর এরপরে আসো উইদিন সাম অফ স্কয়ার। আমাদের এখানে আছেই দুটো জিনিস, একটা হচ্ছে বিটুইন সাম অফ স্কয়ার আর একটা হচ্ছে উইদিন সাম অফ স্কয়ার। তো উইদিন আমাদের তাহলে এটা কেন লাগছে, টোটাল সাম স্কয়ারটা কেন লাগছে? উইদিন সাম স্কয়ার বের করার জন্য আমাদের টোটাল সাম অফ স্কয়ারটা লাগবে। তাহলে টোটাল সাম অফ স্কয়ার থেকে যদি আমি বিটুইন সাম অফ স্কয়ার মাইনাস করে দেই তাহলেই পেয়ে যাই উইদিন সাম অফ স্কয়ার। তো টোটাল সাম স্কয়ারটা আমরা কিভাবে পাই? দেখো ডাবল সামেশন এক্স আই জে স্কয়ার মাইনাস জি স্কয়ার বাই এন। তাহলে এখানে আমার যতগুলো অবজারভেশন থাকবে সবগুলো অবজারভেশন স্কয়ার করে যোগ করে আমি এটা পেয়ে যাই। যেমন ধরো আমি তোমাদের যদি একটা এক্সাম্পলই দিই, ধরো আমি একটা একটা আমি ধরে নিলাম x1 একটা, x2 আর x3 আরেকটা। তাহলে এখানে মনে করো তিনটা সারের ক্ষেত্রে তিন ধরনের বীজের ক্ষেত্রে উৎপাদন মনে করো এখানে 23 কেজি হয়েছে, এইটার ক্ষেত্রে একটা প্লটে এটা হয়েছে, আর একটা প্লটের ক্ষেত্রে 90 হয়েছে। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 24 আসছে, এটা 23, এটা 22, এটার ক্ষেত্রে 190। আর এটার ক্ষেত্রে দেখা যায় যে এটার ক্ষেত্রে 24, এটা 25 ধরলাম, এটা 23, এটা 22, এরকম ধরলাম সাপোজ, এটা একটা কাল্পনিক ডেটা। তাহলে এইখান থেকে দেখো এই যে সাম অফ স্কয়ার যেটা, এটাকে আমি এক্ষেত্রে দেখো যে এই যে সাম অফ স্কয়ার যেটা সেগুলো হচ্ছে প্রতিটা ডেটা স্কয়ার করে যোগ করলে, অর্থাৎ 23 স্কয়ার প্লাস 21 স্কয়ার প্লাস 19 স্কয়ার আপ টু 22 স্কয়ার, সবগুলো স্কয়ার করে যোগ করে আমরা এটা পেয়ে যাব। আর জি গ্র্যান্ড টোটাল মানে সবগুলো যোগ করলে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমার জি। আর এন হচ্ছে কতগুলো অবজারভেশন, টোটাল অবজারভেশন, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে অবজারভেশন হচ্ছে এন হচ্ছে আমার 10। আর এখানে টিআই স্কয়ার যেটা বলছি সেটা হচ্ছে এইখানে এটা যোগ করলে আমরা একটা ভ্যালু পাবো না, সেটা হচ্ছে টি1। এখানে যোগ করলে একটা ভ্যালু পাবো সেটা টি2, এখানে যোগ করলে আরেকটা ভ্যালু পাবো সেটা হচ্ছে টি3। তো এটাকে স্কয়ার করলে আমি এটা টি1 স্কয়ার পেয়ে যাব, এটার যোগফলটাকে স্কয়ার করলে আমি টি2 স্কয়ার পাবো, এটার যোগফলকে স্কয়ার করলে টি3 স্কয়ার পেয়ে যাব। এই তিনটা তখন আমি যোগ করব। তার মানে হচ্ছে এখানে আমরা যদি আবার দ্যাট মিন্স আমরা তখন দেখবো যে এখানটা যদি দেখো ক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি টি1 স্কয়ার divided by n1 plus t2 square divided by n2 minus t3 square divided by n3। তাহলে এটা আমরা এখান থেকেই পাবো। এটাকে যদি যোগ করি তাহলে এটাকে আমরা বলছি দ্যাট ইজ এটা হলো টি1 যোগফল, এটা টি2 আর এটা টি3। ঠিক আছে, তাহলে এই যোগফলটাকে আমরা এখানে স্কয়ার করে তার এখানে n1 মানে হচ্ছে কত 1 2 3 তিনটা আছে সেহেতু এখানে আমরা n এর অবজারভেশন গুলো পাচ্ছি। এখানে যেহেতু তিনটা আছে 1 2 3, তাই এখানে n1 হচ্ছে 3, এটার ক্ষেত্রে n2 হচ্ছে 4, এটার ক্ষেত্রে n2 হচ্ছে কত 4, 1 2 3 তিনটা 3, n2 হচ্ছে 3। তাহলে
আমরা আমার আশা করছি যে এখানে আর কোনো তোমাদের সমস্যা থাকার কথা না। এভাবে আমরা কি করব, বিটুইন সাম স্কয়ার পাবো, টোটাল সাম স্কয়ার পাবো। তারপরে টোটাল সাম স্কয়ার থেকে আমরা বিটুইন সাম স্কয়ার মাইনাস করে দিব, আমরা পেয়ে যাব হচ্ছে উইদিন সাম স্কয়ার। তাহলে এই যে আমরা এখানে বিটুইন সাম স্কয়ার পেয়েছি, বিটুইন সাম স্কয়ার কে কে দিয়ে ভাগ করব, এখন সরি কে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করব। কেটা কি, এখানে দেখো যে যে নাম্বার অফ ট্রিটমেন্ট আমার কয়টা, তিনটা না? আমরা সারের তিন ধরনের বীজের কার্যকারিতা যাচাই করতে চাচ্ছি। তাহলে কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3। তো এখানে কে মাইনাস ওয়ান হবে, ডিগ্রিজ অফ ফ্রিডম হবে কে মাইনাস ওয়ান। এখন এটা আসলে বিটুইন কেন, যে দেখো আমরা যে জিনিসটা এখানে একটু এই ডাটার দিকে যদি আমরা তাকাই, খেয়াল করি, তাহলে আমার এই যে সাম অফ স্কয়ার, বিটুইন সাম অফ স্কয়ার যদি বলি, তার মানে কি ভ্যারিয়েশন হয়। ভ্যারিয়েশনটা আমার কি কি ভাবে হতে পারে, যে x1 থেকে x2, x2 থেকে x3, এই যে বিটুইন ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট গুলোর ভ্যারিয়েশনের কারণে এদের মধ্যে একটা ভ্যারিয়েন্স হবে, সেটাই হচ্ছে বিটুইন সাম অফ স্কয়ার। আরেকটা উইদিন সাম স্কয়ার মানে হচ্ছে আমি কিন্তু একই ট্রিটমেন্ট দিয়েছি, অর্থাৎ x1ই দিয়েছি এই প্লটে আমি x1ই দিয়েছি। তো আমরা x1 দেওয়ার পরও এখানে পাচ্ছি 23 টন, মনে করো এখানে 21 টন, এখানে 19 টন, তাহলে এখানে একটা ডিফারেন্স হচ্ছে না? আবার x2 এর ক্ষেত্রেও এখানে আমরা x2 একই ট্রিটমেন্ট দিয়েছি, কিন্তু আমার এখানে ডিফারেন্সটা ভিন্ন। এখানেও আমি একই ট্রিটমেন্ট দিয়েছি, এখানেও ডিফারেন্সটা ভিন্ন। তাহলে এখানে ভ্যারিয়েশনটি কিরকম হচ্ছে, উইদিন সাম স্কয়ার, অর্থাৎ নিজেদের মধ্যে যে ভ্যারিয়েশনটা হচ্ছে, একই ট্রিটমেন্ট দেওয়া সত্ত্বেও তাদের ভিতরে যে ভ্যারিয়েশনটা, সেটাকে আমরা বলছি উইদিন সাম অফ স্কয়ার। আর ভিন্ন ভিন্ন ট্রিটমেন্টের কারণে যে ভ্যারিয়েশনটা হচ্ছে, সেটাকে আমরা বলছি বিটুইন সাম অফ স্কয়ার। তাহলে এভাবে আমরা উইদিন সাম স্কয়ার এবং বিটুইন সাম স্কয়ারটা বসাবো। বসানোর পরে আমি এখানে যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা হচ্ছে আমার কি, ক্যালকুলেটেড ভ্যালু। এই ক্যালকুলেটেড ভ্যালুটাকে আমার কি করতে হবে, টেবিল ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে একই রকম ভাবে এখানে যেহেতু দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডম, আমরা যখন ম্যাথ নিয়ে বা এক্সাম্পল নিয়ে কাজ করব, তখন আমরা টেবিল ভ্যালুটা দেখিয়ে দেখাবো যে কি করে আমাদের এই টেবিল ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। H0 কমেন্টে আসো। H0 is rejected if the calculated value of f greater than is equal to f 5% with k minus 1 and nk minus 2 degrees of freedom। এই দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডমের এগেইনস্টে আমরা f এর একটা ভ্যালু পাবো। এবং f ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখবা যে প্রত্যেকটারই তোমার ভ্যালুটা দুই দিকে দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে। আর অন্য যেমন টি এর ক্ষেত্রে বা কাই স্কয়ারের ক্ষেত্রে একদিকে থাকবে ডিগ্রিজ অফ ফ্রিডম, আরেকদিকে থাকবে লেভেল অফ সিগনিফিকেন্সের ভ্যালু। আর এফ এর ক্ষেত্রে থাকবে, উপরে থাকে লেভেল অফ সিগনিফিকেন্স ভ্যালু, এবং একদিকে থাকবে নিউ1 বা একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের মান, আর এদিকে থাকবে আরেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের মান। দুই দিকে দুইটা ডিগ্রিজ অফ ফ্রিডম মানের ভিত্তিতে মাঝখানে আমরা একটা ভ্যালু পাবো, যে ভ্যালুটা হচ্ছে আমাদের টেবিল ভ্যালুটা। তো আমার এখানেও দেখো যে এফ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, যদি আমাদের এফ এফ ক্যালকুলেটেড, এটা গ্রেটার দ্যান মানে এই এফ মানেই হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু। এফ ক্যাল ভ্যালু ইজ গ্রেটার দ্যান যদি টেবিল ভ্যালু হয়, তাহলে আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করব। আদারওয়াইজ উই অ্যাকসেপ্ট 5% লেভেল অফ সিগনিফিকেন্স, অথবা আমরা এটাকে যদি অন্যথায় আমরা কি করব, এটাকে অ্যাকসেপ্ট করে নিব। আর যদি আমাদের এই হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে যায়, তাহলে আমরা বলবো কি, যে কমপক্ষে আমরা হাইপোথিসিস রিজেক্ট হয়ে যাওয়া মানে হচ্ছে এই তিনটা সমান না, তিনটা ধানের উৎপাদন ক্ষমতা, তিন ধরনের ধানের উৎপাদন ক্ষমতা সমান না। তো অল্টারনেটিভটা তখন কি হবে, শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, বলবো যে অ্যাটলিস্ট টু মিন আর নট ইকুয়াল, অর্থাৎ এই তিনটার মধ্যে কমপক্ষে দুইটা সমান, অর্থাৎ এটা অথবা এটা, এটা অথবা এটা, অথবা এই 1 আর 3, এই কমপক্ষে দুইটা আনইকুয়াল। আজকে আমরা দেখলাম যে মিন টেস্ট, এটাকে যদি আমরা একসাথে সাম আপ করি, তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে আজকে টেস্টগুলো আমরা দেখলাম, সেটা হচ্ছে মিন টেস্ট। এবং মিন টেস্টের ক্ষেত্রে আমরা ক্যাটেগরি দেখেছি কি, সিঙ্গেল মিন দেখেছি। সিঙ্গেল মিনের ক্ষেত্রে দুই ধরনের দেখেছি আমরা, জেড টেস্ট এবং টি টেস্ট। ডাবল মিন দেখেছি, ডাবল মিনের ক্ষেত্রেও আমরা দেখেছি জেড টেস্ট এবং টি টেস্ট। তারপরে দেখেছি আমরা পেয়ার্ড টি টেস্ট
এবং লাস্টলি আমরা দেখলাম সেভারেল মিন টেস্ট। তো আশা করছি তোমাদের এখানে কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে সিআর এর মাধ্যমে নোটিস করবে। আমি পরের ক্লাসে এগুলো আবার রিভিউ করে দেওয়ার চেষ্টা করব। আর এই জিনিসগুলো আমরা কিন্তু আজকে থিওরিটিক্যালি করছি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা আসলে ম্যাথমেটিক্যালিও বা এক্সাম্পল দিয়েও আমরা কাজটা করব। ঠিক আছে? তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করছি।